আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধন। বাসা বাড়িতে জমে থাকা পানি পেলেই তাৎক্ষণিক জরিমানা, অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ। অভিযোগ তথ্যমন্ত্রীর, বললেন দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসা সময় সাপেক্ষ। মূল্যস্ফীতিতে নাস্তানাবুদ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার, আয় বৃদ্ধির মাধ্যমে সহনীয় করতে চায় জীবনযাত্রা, সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনার তাগিদ বিশ্লেষকদের। দুর্নীতিবাজদের কেউ নিম্ন আদালত থেকে খালাস পেলেও আপিল করতে পারছে না দুদক। জবাবদিহিতা নিশ্চিতে দ্রুত চেয়ারম্যান কমিশনার নিয়োগের তাগিদ। এখন শুনবেন বিস্তারিত। বাসাবাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা এবং অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বলেন, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। সকালে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করা হয়, আর সেই অনুষ্ঠানে মন্ত্রী বলেন প্রত্যেককে নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখতে হবে। এছাড়া আশেপাশে এবং ড্রেনে যেন পানি জমা না থাকে সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। জানান ২-৩ দিনের মধ্যে মোবাইল কোর্ট এবং কার্যক্রম শুরু করবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি। পরে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে একটি র্যালি বের করা হয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনগণকে নিয়ে কার্যক্রম জোরদার করা হবে, প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সকালে গুলশানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ দিন ব্যাপী মশক নিধন কার্যক্রম ও র্যালিতে যোগ দেন তিনি। বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সম্পৃক্ততা আশা করছে সরকার। জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলোকে জনগণকে সম্পৃক্ত করা হবে। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সবাই যদি পরস্পরকে সচেতন করে তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের চুরি এবং পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ, এমন অভিযোগ করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে জরুরি প্রেস ব্রিফিং এ এমন অভিযোগ করেন তিনি। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের আবেদনের প্রেক্ষিতে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বিইআরসি। ভর্তুকি কমাতে বুধবার সব শ্রেণীর গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। পরদিনই নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেয় সংস্থাটি। এ নিয়ে সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জানান, সরকারের আবেদনের প্রেক্ষিতেই এই মূল্য প্রত্যাহার করা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে বের করে আনা হয়েছে ৬৫% বিদ্যুৎ ব্যবহারকারীকে। একই কারণে অকটেন এবং পেট্রোলের দাম বাড়লেও বাড়ানো হয়নি ডিজেলের দাম। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই ৬৫% আমরা কিছু বের করে নিয়ে আসছি। ইআরসির সিদ্ধান্তে তারা ছিল এবং এরা সবাই কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠী। নিচের থেকে ৬৫% কিন্তু নট উপরতলায় তো সবাই অকটেন ব্যবহার করে, জেট ফুয়েল ব্যবহার করে। মন্ত্রী জানান, বিদ্যুতের দাম বাড়ানোর পরেও বিগত সময়ে এ খাতে অনিয়ম, দুর্নীতি ও আমদানি নির্ভরতার কারণে এখনো ভর্তুকি দিতে হচ্ছে ৪১,০০০ কোটি টাকা। এই পরিমাণ তথ্য উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় মেটাতে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নিম্ন আয়ের মানুষের উপর চাপ পড়বে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। প্রতিদিনই বাড়ছে জীবনযাত্রার ব্যয়, অসহনীয় মূল্যস্ফীতিতে নাস্তানাবুদ মানুষ। তবে বাজেটে স্বস্তির বার্তা দিতে চান অর্থমন্ত্রী। লক্ষ্য ঠিক করতে চান ৭.৫%, আর এখনকার চেয়ে যা প্রায় ২% কম। কিন্তু কোন কৌশলে বাগে আসবে অর্থনীতির এই সূচক? প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা কর্মসংস্থান বৃদ্ধি করে আয় বৃদ্ধির মাধ্যমে সহনীয় করতে চান দামের পারদ। আর বিশ্লেষকরা মনে করেন সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, তা না হলে সুফল মেলা কঠিন। স্বল্প সময়ের ব্যবধানে ২ দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। বিদ্যুতের দামও গ্রাহক পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে। পণ্য ও সেবা ব্যয় বৃদ্ধিতে হাসপাস অবস্থায় সাধারণ মানুষ। কয়েক বছর ধরেই অসহনীয় মূল্যস্ফীতি। সবশেষ তথ্য গেল এপ্রিল মাসে সার্বিক সূচক দাঁড়ায় ৯.৪%।
আগের মাস মার্চের তুলনায় বেশি। মূল্যস্ফীতির এমন ঊর্ধ্বমুখী প্রবণতা কয়েক বছর ধরেই বিদ্যমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গেল এপ্রিল মাসের প্রক্ষেপণ বলছে বৈশ্বিক মূল্যস্ফীতি 2026 সালে প্রায় 4.5% হতে পারে। এশিয়ার দেশগুলোতে বছরের মধ্যমেয়াদে মূল্যস্ফীতি হতে পারে 2.6%। মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনিশ্চয়তা। বাজেটকে কেন্দ্র করে বৈশ্বিক ও যুদ্ধকেন্দ্রিক মূল্যস্ফীতির প্রভাব নিরূপণ করেছে অর্থ মন্ত্রণালয়। যুদ্ধ 1 বছর স্থায়ী হলে 2026 সালে বৈশ্বিক মূল্যস্ফীতি হতে পারে প্রায় 3.5%। দক্ষিণ এশীয় অঞ্চলে এবছরে মূল্যস্ফীতি হতে পারে 4.5%। অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান প্রেক্ষাপটের মধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। আগামী বাজেটে ধরা হচ্ছে নিয়ন্ত্রিত লক্ষ্য। সরকারের এই নীতি নির্ধারকের কাছে প্রশ্ন ছিল কিভাবে কমতে পারে পণ্য ও সেবা মূল্য। মূল্যস্ফীতির ক্ষেত্রেও একটা বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা ধার্য করেছি। যে বাজেট আমরা ঘোষণা করতে যাব সেই বাজেটে কিন্তু পূর্ণ জীবন চক্র। বাজেটে অগ্রাধিকার খাতের মধ্যে 3 নম্বরেই স্থান পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গ। কেউ সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, কেউ বা ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতিবাজ এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, কিন্তু এইসব মামলার নিম্ন আদালত থেকে খালাস পেয়ে যাচ্ছেন আবার অভিযুক্তরা। কিন্তু আপিল করতে পারছে না দুদক। কেননা কমিশনের অনুমোদন ছাড়া আপিল সম্ভব নয়। ফলে দেশ জুড়ে জমে থাকা অসংখ্য নতুন দুর্নীতির অভিযোগের সুরাহা হবে কবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দুদকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। গেল ফেব্রুয়ারিতে নিম্ন আদালত থেকে খালাস পান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর বিরুদ্ধেও মামলা করেছিল দুদক। এপ্রিলের শেষের দিকে তিনিও বেকসুর খালাস পান নিম্ন আদালত থেকে। অন্যদিকে দেশ জুড়ে দুদক কার্যালয়ে জমা হচ্ছে নতুন নতুন অভিযোগ। যেমন মোহাম্মদপুরের ওয়াজিদুল ইসলাম দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন কর ফাঁকির অভিযোগ নিয়ে। কিন্তু এই অভিযোগের অনুসন্ধান কবে হবে বা আদৌ হবে কিনা এ নিয়ে সংশয় আছে। আমি তো শুধু ড্রপ করে গেলাম, আমি জানি না এটা কবে তারা দেখবে বা এটা ব্যবস্থা নেবে। শুধু আমি না, আরও বেশ কয়েকজন লোক ছিল যে তারা ওই একই হতাশা ফিল করছে যে আমি তো জমা দিয়ে গেলাম, বাট এখানে রেজাল্টটা কবে আসবে বা তারা কবে ব্যবস্থা নেবে তারা জানে না। চেয়ারম্যান দপ্তরে সবকিছু জমা হচ্ছে, নতুন কমিশন আসার পরে এগুলো কার্যক্রম শুরু হবে। এমন নজির কম নয়। গেল 3 মাসে প্রায় নিয়মিতভাবেই দুদকের মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেয়ে যাচ্ছে দুর্নীতির দায়ে অভিযুক্তরা। কেননা গেল 3 মার্চ পূর্ণাঙ্গ কমিশন পদত্যাগের পর আর নিয়োগ হয়নি সংস্থাটিতে। অথচ এসব মামলায় আপিল কিংবা অভিযোগ আমলে নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে শুধু চেয়ারম্যান, কমিশনাররা। তাদের অনুমোদন ছাড়া অবৈধ টাকা জব্দ বা মামলা